বিকেলের হালকা রোদে ৪৫ বছর বয়সী সাফির উদ্দিন বসে আছেন জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে তার অসম্পূর্ণ ইটের ঘরের সামনে। পেটের আশপাশে এখনও ব্যথা অনুভব করেন তিনি। গত বছরের গ্রীষ্মে তিনি ভারতে গিয়ে নিজের কিডনি বিক্রি করেন ৩.৫ লাখ টাকায়। ভেবেছিলেন এই টাকা পেয়ে তার পরিবারের আর দরিদ্রতা থাকবে না, ৩ সন্তানের জন্য বাড়ি বানাতে পারবেন, কিন্তু সেই টাকা এখন শেষ। বাড়িও অসম্পূর্ণ আর ব্যথা তাকে ভোগাচ্ছে। এখন সাফির উদ্দিন একটি কোল্ড স্টোরেজে দিনমজুরের কাজ করেন, কিন্তু তার শরীর খারাপ হওয়ায় কাজ করাও কঠিন হয়ে গেছে। তিনি বলেন, আমি কিডনি বিক্রি করেছি যাতে আমার পরিবারের সদস্যরা আরো ভালোভাবে জীবনযাপন করতে পারে। আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য সবকিছু করেছি। সাফির উদ্দিন জানান, কিডনি বিক্রির সময় বিষয়টি খুব বিপজ্জনক মনে হয়নি। দালালরা বলেছিল এটা একটা সুযোগ, কোনো ভয় নেই। প্রথমে সন্দেহ হলেও শেষমেশ দারিদ্র্য আমাকে রাজি হতে বাধ্য করে। বাইগুনি গ্রামের এই বাসিন্দা আরও জানান, দালালরা তাকে মেডিকেল ভিসায় ভারতে নিয়ে গিয়েছিল। সব ব্যবস্থা তারাই করেছিল। ভারতে যাওয়ার পর তার পাসপোর্টটাই তার নিজের ছিল, বাকি কাগজপত্র জাল করেছিল দালালরা। তার পরিচয় বদলে দেওয়া হয়েছিল আর তার কিডনি অজানা একজনের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল, যাকে তিনি কখনো দেখেননি। তবে ভারতের আইন অনুযায়ী শুধু ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে অথবা সরকারের অনুমতি নিয়ে কিডনি দেওয়া যায়। কিন্তু বিষয়টি এড়াতে দালালরা জালিয়াতির আশ্রয় নেয়। তারা পারিবারিক সম্পর্ক, হাসপাতালের কাগজপত্র, এমনকি ডিএনএ টেস্ট পর্যন্ত জাল করে। দক্ষিণ এশিয়ায় অঙ্গ পাচার নিয়ে গবেষণা করছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঙ্গ প্রতিস্থাপন সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্য মনিরুজ্জামান। তিনি বলেন, সাধারণত বিক্রেতার নাম বদলে দেওয়া হয় এবং আইনজীবীর কাছ থেকে নেয়া নোটারি সনদ দিয়ে দেখানো হয় তারা সম্পর্কে আত্মীয়। সাফির উদ্দিনের মতো তার গ্রামের অনেকেই কিডনি বিক্রি করেছেন। এটি সেখানে একটি সাধারণ ঘটনা। ফলে গ্রামটিকে স্থানীয়রা এক কিডনির গ্রাম বলে ডাকেন। কালাই উপজেলার এই এলাকা এখন কিডনি পাচারের কেন্দ্র। ২০২৩ সালে একটি গবেষণায় দেখা যায়, এখানকার প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন কিডনি বিক্রি করে দিয়েছেন। কালাই বাংলাদেশের দরিদ্র উপজেলাগুলোর একটি। এ উপজেলার বেশিরভাগ কিডনি বিক্রেতা পুরুষের বয়স ৩০ বছরের আশপাশে। তারা সহজে টাকা পাবেন এমন কথা শুনে কিডনি বিক্রি করেন। এক গবেষণায় দেখা গেছে ৮৩%ই দারিদ্র্যের কথা বলে কিডনি বিক্রি করেছেন। কিছু লোক ঋণ পরিশোধ, মাদকাসক্তি বা জুয়ার জন্য কিডনি বিক্রি করেছেন। সাফির উদ্দিন বলেন, দালালরা তার পাসপোর্ট নিয়ে গিয়েছিল, তা আর কখনো ফেরত দেয়নি। অপারেশনের পর যে ওষুধগুলো দরকার ছিল সেগুলোও দেয়নি। তারা আমার সবকিছু নিয়ে গেছে। অস্ত্রোপচারের পর দালালরা প্রায় পাসপোর্ট এবং মেডিকেল প্রেসক্রিপশন রেখে দেয়, যাতে বোঝা না যায় কিডনি নেওয়া হয়েছে। এসব কিডনি বাংলাদেশ বা ভারতের ধনী গ্রহীতাদের কাছে বিক্রি করা হয়। তাদের অনেকেই দীর্ঘ সময় এবং কঠোর নিয়মকানুন এড়িয়ে যেতে চান। উদাহরণস্বরূপ, ভারতে ২০২৩ সালে প্রায় ১৩,৬০০টি কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, যেখানে প্রতি বছর আনুমানিক ২ লাখ রোগী কিডনি রোগে আক্রান্ত হন। বাংলাদেশের অনেক কিডনি বিক্রেতার সঙ্গে কথা বলেছে আল জাজিরা, যাদের গল্প প্রায় একই, আর তা হলো দারিদ্র্যের কারণে তারা কিডনি বিক্রি করেছেন। এ ব্যবসার কারণ খুব সহজ। দারিদ্র্য কিডনি বিক্রেতা তৈরি করে আর ধনী মানুষ দ্রুত কিডনি পেতে চায়। সেই সঙ্গে আইন কঠোর না থাকায় এ ব্যবসা থামছে না। কালাই উপজেলার বিনাই গ্রামের ৪৫ বছর বয়সী বিধবা জোসনা বেগম তার ২ মেয়েকে বড় করার জন্য সংগ্রাম করছিলেন। ২০১২ সালে স্বামী মারা যাওয়ার পর তিনি ঢাকায় গার্মেন্টস কারখানায় কাজ করতে যান। সেখানে বেলাল নামে একজনের সঙ্গে পরিচিত হন এবং তারা বিয়ে করেন। ২০১৯ সালে দালালদের প্রলোভনে জোসনা আর বেলাল দুজনই ভারতে কিডনি বিক্রি করেন। জোসনা বলেন, প্রথমে দালালরা ৫ লাখ টাকা দেবে বলেছিল, পরে বাড়িয়ে ৭ লাখ টাকা করলেও শেষ পর্যন্ত মাত্র ৩ লাখ টাকা দিয়েছে। কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর আন্তর্জাতিক কার্ডিয়াক বিজ্ঞান ইনস্টিটিউটে আমাদের অপারেশন হয়। দালালরা জাল কাগজপত্র বানিয়ে কিডনি বিক্রি করে। কাগজপত্রে কিডনি গ্রহীতাকে আত্মীয় হিসেবে উল্লেখ করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের কর্মকর্তারা এ বিষয়ে আল জাজিরার মন্তব্যের অনুরোধের কোনো সাড়া দেননি। অনেক সময় যারা কিডনি পাচারের শিকার হন তারাই পরে এই অবৈধ কারবারের অংশ হয়ে যান। মোহাম্মদ সজল ছদ্মনামে আগে ঢাকায় ব্যবসা করতেন। তিনি ইভেলির মাধ্যমে প্রেসার কুকার, প্লাস্টিকের জিনিস, ব্লেন্ডার ইত্যাদি বিক্রি করতেন। ইভেলি বড় লাভের আশ্বাস দিয়েছিল, কিন্তু ২০২১ সালে ইভেলির ধস নামার পর সজল সবকিছু হারান।
তার সঞ্চয় এবং ব্যবসা দুই শেষ হয়ে যায়। ভাগ্য বিপর্যয়ে পড়ে এবং ঋণের চাপে 2022 সালে তিনি দিল্লির ভেঙ্কটেশ্বর হাসপাতালে নিজের কিডনি বিক্রি করেন। দালালরা তাকে 10 লাখ টাকা দেওয়ার কথা বলেছিল, কিন্তু তিনি পেয়েছিলেন মাত্র 3.5 লাখ টাকা। তিনি বলেন, তারা আমার সঙ্গে প্রতারণা করেছে। সজল ভাবছিল কিডনি বিক্রির যে টাকা পাওয়ার কথা ছিল সেটা যদি পেতে হয় তাহলে তাকেও এই দালালদের সঙ্গে কাজ করতে হবে। এরপর কয়েক মাস তিনি দালাল হিসেবে কাজ করেন। বাংলাদেশের অনেক মানুষকে তিনি ভারতীয় হাসপাতালে কিডনি দিতে নিয়ে গেছেন। পরে টাকা ভাগাভাগি নিয়ে দালালদের সঙ্গে ঝামেলা হয়, তখন প্রাণের ভয়ে তিনি এ কাজ ছেড়ে দেন। বাংলাদেশ পুলিশ জানিয়েছে আন্তর্জাতিক এই কিডনি পাচার বন্ধ করতে তারা কাজ করছে। বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর বলেন, কিডনি পাচার চক্রকে খুঁজে বের করতে মাঠে কাজ চলছে। অন্যদিকে ভারতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিছু ডাক্তারকে গ্রেপ্তার করেছে। 2024 সালের জুলাইয়ে দিল্লি পুলিশ বিজয়া রাজকুমারী নামে 50 বছর বয়সী এক কিডনি ট্রান্সপ্লান্ট সার্জনকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় 2021 থেকে 23 সালের মধ্যে তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে প্রায় 15 জন বাংলাদেশি রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট করেন। বিশেষজ্ঞরা বলছেন, এসব গ্রেপ্তার এতই কম আর বিচ্ছিন্ন যে কিডনি পাচারে আসলে তেমন কোনো বড় ধাক্কা লাগে না। এ ব্যবসার মূল কাঠামো ঠিকই থাকে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারত সরকারের ওপর দুদিক থেকে চাপ আছে। একদিকে আইন ঠিকভাবে চালানো, অন্যদিকে মেডিকেল ট্যুরিজম বা চিকিৎসা ভ্রমণ ব্যবসা বাড়ানো। 2024 সালে এ খাত থেকে ভারতে $7.6 বিলিয়ন আয় হয়েছে। গবেষক মনিরুজ্জামান বলেন, ভারত এখন আইন ও নৈতিকতার দিকটা ঠিকমতো দেখছে না। তারা গুরুত্ব দিচ্ছে এই ব্যবসা থেকে আসা অর্থের দিকে। এজন্য অবৈধ কিডনি প্রতিস্থাপন সহজেই চলছে। ভারতের 1994 সালের মানব অঙ্গ প্রতিস্থাপন আইন অনুযায়ী কিডনি প্রতিস্থাপন সাধারণত বাবা মা, ভাই বোন, সন্তান বা স্বামী স্ত্রীর মতো কাছের আত্মীয় স্বজনের কাছেই করা হয়। আত্মীয় না হলে সরকারের বিশেষ অনুমতি কমিটি থেকে অনুমোদন নিতে হয়। এর মূল উদ্দেশ্য কেউ টাকার লোভে যেন কিডনি দিতে না পারে। কিন্তু দালালরা এ নিয়ম সহজেই ফাঁকি দেয়। তারা ভুয়া কাগজ বানিয়ে দাতা ও গ্রহীতার মধ্যে মিথ্যা আত্মীয়তার সম্পর্ক দেখায়। ঢাকায় বাংলাদেশের এক কর্মকর্তা শাহ মোহাম্মদ তানভীর মনসুর বলেন, এই জাল কাগজপত্র তৈরির সঙ্গে বাংলাদেশের সরকারি কেউ জড়িত নয় এবং বাংলাদেশ সব আইনি নিয়ম ঠিকমতো অনুসরণ করে। দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, অনেক সময় হাসপাতাল বোর্ড এই জাল কাগজ চিনতে না পেরে তাই অবৈধ প্রতিস্থাপন হয়। তবে গবেষক মনিরুজ্জামান বলেন, অনেক হাসপাতাল ইচ্ছা করেই সব ভুল দেখে না, কারণ কিডনি প্রতিস্থাপন বাড়লে তাদের আয়ও বাড়ে। মিজানুর রহমান নামে বাংলাদেশের এক দালাল বলেন, দালালরা অনেক সময় ভারতের ডাক্তার বা হাসপাতালের কমিটির লোকদের ঘুষ দেয়। বাংলাদেশের দালালরা ভারতের দালালদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখে। ভারতের দালালরাই ডাক্তার ঠিক করে দেয়। অনেক সময় ডাক্তারই এ টাকার বড় অংশ নিয়ে নেন। ভারতের অঙ্গ প্রতিস্থাপন সংস্থার শীর্ষ এক কর্মকর্তা এ বিষয়ে কিছু বলতে চাননি। তবে সংস্থার সাবেক এক কর্মকর্তা বলেন, অনেক সময় হাসপাতালগুলো দালাল, দাতা ও ধনী রোগীর চাপের মধ্যে পড়ে। যদি হাসপাতাল বোর্ড রাজি না হয়, ধনী রোগীরা অনেক সময় উচ্চ পর্যায়ের অভিযোগ করেন বা আদালতে যান। এ ঝামেলা এড়াতে হাসপাতালগুলো অনেক সময় অস্ত্রোপচার করে ফেলে। দালাল আর সংশ্লিষ্ট হাসপাতালগুলোর জন্য এই কিডনি পাচার বড় ধরনের লাভের সুযোগ। কিডনি নিতে চাইলে অনেক সময় একজন রোগী $22,000 থেকে $26,000 পর্যন্ত দেন, কিন্তু যিনি কিডনি দেন তিনি এ টাকার খুব সামান্য অংশই পান। দালাল মিজানুর রহমান বলেন, সাধারণত দাতারা 3 থেকে 5 লাখ টাকা পান। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন, অনেকে সত্যি চরম দারিদ্র্যের কারণে কিডনি বিক্রি করেন। তাদের মধ্যে অনেকেই প্রতারণার শিকারও হন। ভারতে কোনো ধনী রোগীর কিডনি দরকার হলে দালালরা বাংলাদেশের কোনো গরিব দাতা খুঁজে বের করে বা চাকরির লোভ দেখিয়ে কাউকে নিয়ে যায়। এই চক্র এভাবেই চলতে থাকে। ভারতের কিডনি রোগীদের সহায়তা করা সংগঠন কিডনি ওয়ারিয়র্স ফাউন্ডেশন এর প্রধান রঘুবংশী বলেন, ভারতে বৈধ দাতার অভাবেই এই পাচার ব্যবসার বড় কারণ। অত্যন্ত অসহায় রোগীরা যখন অবৈধ পথে কিডনি খোঁজেন, আর এ সুযোগে গরিব মানুষরা ফাঁদে পড়েন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।